কি চমকে গেছেন না? অস্ট্রেলিয়া বাংলাদেশের টেস্ট যারা সকাল 6:30টায় দেখতে বসেছেন তারাও চমকে গেছেন, যারা ঘুম থেকে উঠে দেখবেন চিন্তা করে রেখেছেন দেখার পরে চমকে গেছেন, যারা আগের দিন ভেবে রাখছেন যে এইটা হইতে পারে তারাও চমকে গেছেন। মানে টস থেকে শুরু করে একের পর এক চমক, এমন একটা দিন বাংলাদেশের ক্রিকেটে সবসময় আসে না। এই রকম একটা চমক উপহার দিয়ে গেছে নাজমুল হাসান শান্তর বাংলাদেশ। সেই চমকটা কিভাবে হয়েছে, কেন হয়েছে এবং এই চমকের পরে আর কি কি আমরা ভাবতে পারি, পেতে পারি, সেই জিনিস নিয়ে আজকে কথা বলবো টাইগার টকে। সবাইকে স্বাগত। শুরুতে আসি টসের চমক থেকে। ডারউইনে 22 বছর পর খেলা হচ্ছে, মানে উইকেটটা কেমন আচরণ করবে। সকালে তো দেখছি যে ঘাসের উইকেট, সবুজ ঘাস ছিল, লাইভলি ঘাস, মরা না। তো এইরকম উইকেটে কেমন আচরণ করবে তা কিন্তু দুই দলই জানতো না। এমন উইকেটে আগেই টস জিতে ব্যাটিং নেওয়ার সাহসী একটা সিদ্ধান্ত নিল। সবাই তো তখন বলছে সাহসী সিদ্ধান্ত, এরকম কথাবার্তা উঠছে। মানে অস্ট্রেলিয়ার ভাবনা কি ছিল, তারা অনেক বড় রান করবে, বাংলাদেশকে 2 ইনিংস খেলার মতো টাইম দিয়ে তারা আর ব্যাটিং করবে না। চিন্তাটা তো এরকমই থাকে বড় দল হিসেবে, কিন্তু হলো উল্টো। মানে শুরু থেকেই প্রথম ঘন্টাটা বাদ দিলে পুরাটা দিন বাংলাদেশের দখলে এই ডারউইন টেস্টের প্রথম দিনটা। মানে এতটা বড় চমক আসলে কেউই ভাবতে পারে নাই। সম্ভবত অস্ট্রেলিয়া দল শান্ত তারাই ভাবে নাই। এমনকি কমেন্ট্রি বক্সে যারা ছিল, আপনারা যারা খেলা দেখেছেন তারা জানেন যে কমেন্ট্রি বক্সে কারা ছিলেন। ডেভিড ওয়ার্নার, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ম্যাথিউ হেইডেন, মানে এইরকম বড় বড় ক্রিকেটাররা তারা ধরে রেখেছিলেন যে অস্ট্রেলিয়ার হয়তো ট্রাভিস হেড সেঞ্চুরি করবে, হয়তো স্টিভেন স্মিথ বাংলাদেশের বিপক্ষে টেস্টে প্রথম সেঞ্চুরি পাবে। এইরকম একটা অবস্থায় তারা প্রথম ঘন্টা বাদে একের পর এক নিয়মিত বিরতিতে, মানে সর্বোচ্চ অস্ট্রেলিয়ার মতো দল, পূর্ণ শক্তির একটা দলের সর্বোচ্চ জুটি এসেছে 55 রান। তারপরে শুরুর যে জুটিটা ছিল সেটা এসেছে 45 রানের। এই রকম জুটিগুলা ভাঙার পরে, মানে 20 রানের 22 রানের এরকম জুটির পরে আসলে সত্যিই সবাই চমক যে এত ভালো কিভাবে হলো। তারপরে আসি যারা ঘুম থেকে উঠেতে স্কোরটা দেখছিলেন, তারা যারা ফার্স্ট সেশনের পরে দেখছেন, যারা সেকেন্ড সেশনের পরে দেখেছেন, মানে তাদের জন্য শুধুই এত ভালো খেলছে বাংলাদেশ, এইরকম কথাই আসার কথা। এবার আসি কে ভালো খেলেছে, কিভাবে হয়েছে। হাসান মাহমুদ, মানে কেন্ট থেকে ইংল্যান্ডে গিয়ে যে কাউন্টি ক্রিকেট খেলে এসেছেন, এই রকম কন্ডিশনে এরকম পিচে কিভাবে বল করতে হয় সেটা এমনভাবে কপি বুক শিখে আসা আসলে আর মানে কজন বাংলাদেশি বোলার পারবেন বা পেরেছেন একটা তর্কের বিষয়। নাহিদ রানা যে নেই সেই আক্ষেপটা পুরোপুরি মুছে দিয়েছেন তিনি, এবং তার যে বোলিং অ্যাকশন, সেই সাবলীল বোলিং, বল ছোড়ার জায়গাটা এবং স্ট্রেট হ্যান্ডে বল ছোড়া, এই কারণেই কিন্তু যে তিনি দুই দিকে সুইং করতে পারেন। শুরুর দিকে পারছিলেন না, পরে ওভার দ্য উইকেটে গিয়ে, আপনারা যারা খেলা দেখেছেন অবশ্যই এই ট্রাভিস হেডের উইকেটটা দেখেছেন, ওভার দ্য উইকেটে প্রথম বলে গিয়ে ইন সুইঙ্গার দিলেন ট্রাভিস হেড, ইনসাইড এজ হয়ে বল। মানে এই যে এরকম পরিবর্তনগুলা, তারপর কখন কোন বলটা ফেলতে হবে, কোথায় রাখতে হবে। আপনারা দেখেছেন যে একটা স্ট্যাটিস্টিক্স যে 17 ওভার করেছেন হাসান মাহমুদ, সেখানে 44% ডেলিভারি তার গুড লেন্থে। এতগুলা বল তাকে অস্ট্রেলিয়ার প্লেয়াররা বা ব্যাটসম্যানরা কিভাবে খেলবে, কিভাবে মারবে। গুড লেন্থের বল থেকে যদি এক্সট্রা বাউন্স আসে, সেই বলগুলো আসলে বিশ্বের কোনো ব্যাটসম্যানের পক্ষে ধুমধারাক্কা মারা বা স্বাভাবিকভাবে খেলাটা সহজ না, কঠিন করেই খেলতে হয়। তো ওই জায়গাটা, শক্তির জায়গা যেটা ছিল, তার কেন্ট থেকে শিখে আসা জিনিসগুলো মিলিয়েছেন এবং একের পর এক উইকেট তুলেছেন। শুরুর দিকে 2 উইকেট এবং সেকেন্ড সেশনের শেষ দিকটাতে একটানা 4 উইকেট নিয়েছেন। হাসান মাহমুদের কথা আলাদা বললে আসলে কম বলা হবে আজকের জন্য, যতটা বলা যায় ততটাই ভালো। যে অস্ট্রেলিয়ার মাটিতে একটা বোলার 5 উইকেট পাবেন, এটা এর আগে 4 উইকেট পর্যন্ত পেয়েছিলেন তাসকিন, সেটা টি-20 বিশ্বকাপে। কিন্তু অস্ট্রেলিয়ার সাথে টেস্টে এইরকম উইকেট পাওয়া, 6 উইকেট পেয়ে ক্যারিয়ার সেরা 55 রানে 6 উইকেট, ক্যারিয়ার সেরা বোলিং করা দুর্দান্ত একটা বিষয়। তাহলে অলরেডি বাংলাদেশ যদি অনেক সময় দেখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়ার সাথেও প্রথম দিনটা খুব ভালো খেলেছিল, এরপরে একের পর এক ডেগুলোতে তারা একটু কলাপস করে, সেই জিনিসটা যদি না হয় বলা যায় অনায়াসে এই ম্যাচের ম্যাচ সেরা হতে যাচ্ছেন হাসান মাহমুদ। এখন তো জয়ের কথাটা আরও পরে আসবে, তারপরও
যদি বলে রাখি যে বাংলাদেশ যদি এই যে ভালোটা করেছে এটা ধরে রাখতে পারলে কিন্তু একটা ভালো কিছু খুবই সম্ভব। এবং আরও কিছু যোগ করতে হয় তাসকিন এবং এবাদতের কথা। এবাদত আসলে গত কিছুদিনে খুব ভালো বোলিং করছিলেন না, কিন্তু আজকে যেই বোলিংগুলো দিচ্ছিলেন, স্মিথের যে 71 রান করলেন সেটা সবার শেষে হাসান মাহমুদ উইকেট পেলেন, অথচ 2 রানে এই উইকেটটা পাওয়ার কথা ছিল এবাদতে যদি তানজিদ তামিম ক্যাচটা মিস না করতেন। তো ওই এই জায়গা একটা ছিল। তারপরে তাসকিনের যেই এফোর্ট সেটা পেসের দিক থেকে সেটাও বলতে হয় যে তাসকিন কিন্তু নাহিদ রানা যে পেস গতিটা আনবেন সেই জায়গাটা কিন্তু তাসকিন একটু পুষিয়ে দিয়েছিলেন, হয়তো 140 টানা মারতে দিতে পারেননি, কিন্তু এবাদত আর তাসকিন কিছুটা পুষিয়ে দিয়েছেন। হাসান মাহমুদের অত গতি নেই, তার যতটাই লাইন লেন্থের উপর ভরসা। এখন স্মিথকে নিয়ে আমরা আরেকটু যাই যে স্মিথ কেন এত তাড়াতাড়ি আউট করা গেল না। স্মিথের উইকেট আসলে স্মিথের একটা রিভিউ বাংলাদেশ ফেল করেছে, সেটাও একটা খুবই ক্লোজ রিভিউ ছিল। তো ওই দুইবার যদি স্মিথ আউট হয়ে যেতেন বা অস্ট্রেলিয়া আসলে 200 রান কাছাকাছিও যেতে পারতো না, হয়তো 160 এইরকম রানে অল আউট হয়ে যেতে পারতো। এবং আপনারা জানেন যে এই 198 রানই বাংলাদেশের সাথে টেস্টে সর্বনিম্ন অস্ট্রেলিয়ার জন্য। তো সব দিক থেকে দুর্দান্ত একটা দিন কেটেছে। আমরা মাউন্ট মঙ্গানুইকে মনে করতে পারি, আমরা রাওয়ালপিন্ডিকে মনে করতে পারি, এমনকি আমরা 2017-তে অস্ট্রেলিয়ার সাথে, তারপর 2019-এর দিকে ইংল্যান্ডের সাথে টেস্টগুলো মনে করতে পারি। মানে ওই রকম আনন্দগুলো একটা দিন আজকে পুরোটা দিন বাংলাদেশের ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বাংলাদেশের পুরোটা দল সবাই উপভোগ করেছে হাসান মাহমুদের বোলিং, বাংলাদেশের পুরো দলের একটা সাফল্য। আরেকটু জিনিস যোগ করি, এটা যোগ না করলেই না হয়, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, ডেভিড ওয়ার্নার এবং মার্কোয়া এইরকম ক্রিকেটাররা প্রশংসা করে গেছেন হাসান মাহমুদের। এটা আলাদা বিষয়। যেটা যোগ করতে চাচ্ছিলাম, নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি। আপনি যেই সময়টা দরকার বোলিং চেঞ্জের ঠিক সেই সময়টা বোলিং চেঞ্জ করিয়েছেন, কিন্তু ভাগ্য ভালো যে ওই বোলাররা ওই সময়গুলোতে উইকেট পেয়েছেন। আপনি এবাদতের একটা বোলিংয়ের কথা, এবাদতের একটা উইকেট ছিল এটা, তারপর তাসকিনের একটা উইকেট ছিল বিউ ওয়েবস্টারকে যখন বোল্ড করলেন, তারপর হাসান মাহমুদকে শেষ দিকে যখন আনলেন, এই যে চেঞ্জগুলা মানে এতটা কার্যকর, যেই সময় যেই জায়গাটায় যেই বোলারটা দরকার, এবং তারা এসে ওই লেভেলের বোলিংই করেছেন অফ স্ট্যাম্পের উপরে, কোনো জায়গা দেওয়া না। ওনারা যে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা যে অন সাইডে খেলবেন অথবা অন দি আপ কাভার ড্রাইভ করবে অথবা পয়েন্টে তারা খেলতে যাবে, যেটা স্মিথের সবচেয়ে শক্তির জায়গা, অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলে এই ট্রাভিস হেডের সবচেয়ে শক্তির জায়গা, কোনো একটা শক্তি মানে জায়গায় খেলতেই দেওয়া হয় নাই তাদেরকে, এতটা ভালো হোমওয়ার্ক ছিল। তো সব মিলে মানে দুর্দান্ত বাংলাদেশের বোলিংয়ের যেই গর্বের বিষয়টা বলা হচ্ছে, সেই গর্বটা আসলে অস্ট্রেলিয়ার মাটিতে পুরো ক্রিকেট বিশ্বকে বাংলাদেশের পেসাররা আজকে দেখিয়ে গেলেন যে আসলে বাংলাদেশের পেস অনেক উন্নতি করেছে। নাহিদ রানাকে ছাড়াও এই পেস বোলিংটা ভয়ঙ্কর, এবং অস্ট্রেলিয়া সেটা মনে রাখবে যে এই 2 দিনের টেস্ট শেষ হওয়ার কথা ছিল, অস্ট্রেলিয়া কিন্তু 200 করতে পারে নাই। এই রকম একটা অবস্থা, মানে অস্ট্রেলিয়ানরা পুরা যে ক্রিকেটের যারা হর্তাকর্তা তাদেরকে বলা হয়, তারা সবসময় ক্রিকেট নিয়ে অনেক অ্যানালিসিস করে। তাদের অ্যানালিসিসগুলো দেখলে মনে হয় যে ক্রিকেটের কোচিংটা তারা ধারাভাষ্যতে বসে বসে বলছে। আপনারা হয়তো খেয়াল করবেন যে যখন ব্যাটসম্যানরা আসছেন তাদের ব্যাটসম্যানের নিচে একটা জায়গায় তাদের ব্যাটসম্যানের কি স্ট্রেংথ আছে, উইক পয়েন্ট আছে, এই জিনিসগুলো দেওয়া হয় 3টা লাইন 3টা কলাম করে। তো এইরকম একটা অ্যানালিসিসের জায়গায় অস্ট্রেলিয়ানরা আজকে এত অ্যানালিসিস করার সুযোগই পায় নাই। হয়তো তারা অ্যানালিসিস করার জন্য অপেক্ষায় ছিল স্মিথ, হেড এদের ব্যাটিং নিয়ে, কিন্তু এখনও পরীক্ষায় এসে গেছে অন্য প্রশ্ন, তারা উত্তর আর দিতে পারেনি। তো হয়তো তাদের কাছে হাসান মাহমুদ অথবা এই লেভেলের তাসকিন এবং ইবাদতের অ্যানালিসিসগুলো রেডি ছিল না, তারা করতে পারেনি, তারা ওইভাবে করেও নাই। তো ধারাভাষ্যকাররা চুপ হয়ে গেছে, সাবেক ক্রিকেটাররা, ইয়ারা বিশ্ব চ্যাম্পিয়নরা সবাই চুপ হয়ে গেছে, পুরো মিডিয়া চুপ হয়ে গেছে। দুই দিনের খেলা শেষ করতে এসে 200 রানের আগেই অস্ট্রেলিয়া অল আউট হয়ে গেছে। দুর্দান্ত একটা দিন, হাসান মাহমুদকে অভিনন্দন এবং বাংলাদেশ দলকেও অভিনন্দন এরকম দিনের জন্য। আশা করি সামনের দিনগুলোতেও টেস্টে দারুণ একটা কিছু উপহার দিয়ে ডারউইন থেকে অপ্রত্যাশিত করে জয় নিয়ে আসবে বাংলাদেশ দল।